তো চলো তাহলে শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রসায়নের ধারণা এই অধ্যায়টা আমরা শুরু করছি। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে যে আমি এই জিনিসটা বুঝি নাই বা এই টপিকটা বুঝি নাই, তাহলে আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, তোমরা হচ্ছে আমার সবচেয়ে ছোট বাচ্চা কাচ্চা, তো এই জন্য তোমাদেরকে আমি একটু ডিটেলস একটু বুঝাই দিচ্ছি, যাতে করে আমি ধরে নিচ্ছি তোমরা আসলে কেউ এগুলো বোঝো না, অনলাইন ক্লাস বোঝো না বা অনলাইন ক্লাস জানো না, যদিও তোমরা আমার থেকে অনেক বেশি বোঝো, বাট তারপর আমি ধরে নিচ্ছি যে আমার কচি কাঁচা বাচ্চারা তারা কিছুই বোঝে না, কিছুই জানে না, আমি একটু হাতে করে একটু শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই সে সেটা দূর করার জন্য কমেন্টে জানাবে। ঠিক আছে, সাথে সাথে জানাবে। ওকে, তাহলে চলো আমাদের এই অধ্যায় থেকে প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রসায়নের ধারণা। এই অধ্যায়টি থেকে আমরা আসলে কি কি পড়বো বা আমাদের এই স্লাইডের মধ্যে আসলে কি কি আছে। ঠিক আছে, তো দেখো আমাদের এই স্লাইডের মধ্যে কি কি আছে। রসায়নের ধারণা হচ্ছে অধ্যায়ের নাম, এবং এই অধ্যায়ের মধ্যে আমাদের যে জিনিসটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রসায়নের পরিচিতি। তো আমরা একদম শুরুতেই আমরা রসায়নের পরিচিতি নিয়ে পড়াশোনা করব। শুরুতে আমি বলে দিই এই অধ্যায়টা হচ্ছে আমাদের, এই অধ্যায় থেকে সিকিউ আসবে না বললেই চলে, এটা প্রথম অধ্যায়, বাট আমি সিরিয়ালি শুরু করেছি। এই অধ্যায় থেকে আমাদের কোনো সিকিউ আসার সুযোগ নাই। এই অধ্যায় থেকে আমাদের মূলত আসে এমসিকিউ এবং আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে। তবে যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা তার পুরো বইয়ের উপরে না, হাফ ইয়ারলি পরীক্ষা আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা হয়তো আমাদের রসায়নের 4টা অধ্যায় থাকবে, প্রথম 4টা, বা অনেক স্কুলে 5টা অধ্যায় থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই অধ্যায় থেকে একটা সিকিউ আসবে। ঠিক আছে, এই অধ্যায় থেকে সেই ক্ষেত্রে একটা সিকিউ আসবে, বাট আমাদের যে এসএসসি বোর্ড পরীক্ষা, এসএসসি বোর্ড পরীক্ষায় আমাদের এই অধ্যায় থেকে কোনো সিকিউ আসার সম্ভাবনা নেই। ঠিক আছে, তাহলে আমাদের রসায়নের পরিচিতি, এটা হচ্ছে আমরা প্রথমে পড়বো রসায়নের পরিচিতি। তারপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের রসায়নের ক্ষেত্র, মানে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা রসায়ন ব্যবহার করে থাকি। তারপর আমরা পড়বো রসায়নের শাখাগুলো কি কি, রসায়নের শাখা নিয়ে আমরা আলোচনা করব। তারপর রসায়নের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। তারপর রসায়ন গবেষণার প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। আমরা রসায়নের যে গবেষণা, একটা থিসিস পেপার বা রসায়নের উপর তুমি যখন একটা গবেষণা পত্র যখন জমা দিতে চাইবে, বা রসায়নের কোনো একটা বিষয় নিয়ে তুমি যখন গবেষণা করতে চাইবে, তখন হচ্ছে তোমাকে 6টা ধাপ মনে রাখতে হবে। মানে আমাকে 6টা স্টেপ বা 6টা ধাপে কাজ করতে হবে। ওই 6টা ধাপ আমাদেরকে একটু মুখস্থ রাখতে হয়, কারণ ওই 6টা ধাপ আমাদের হচ্ছে পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসে। তোমাকে বলতে পারে রসায়ন গবেষণাগারের 3য় ধাপ কোনটি, অপশন 4টা থাকবে, তোমাকে ওইটা সিরিয়ালি মুখস্থ রাখতে হবে 3য় ধাপটা, যাতে করে তোমরা সহজে বলতে পারো। তাহলে রসায়ন গবেষণা প্রক্রিয়ার 6টা ধাপ, এই 6টা ধাপ আমি লিখে রেখেছি, তোমাদেরকে আমি দিয়ে দিব, সেগুলো তোমরা বাসায় মুখস্থ করবে। রাসায়নিক দ্রব্যের ব্যবহার, রাসায়নিক দ্রব্যের সতর্কতা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রাসায়নিক দ্রব্যের সাংকেতিক চিহ্ন। এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এই অধ্যায়ের জন্য, যে আমাদের বিস্ফোরক পদার্থ, মানে পাত্রের গায়ে কি ধরনের লেভেল থাকলে সেটাকে আমরা বলবো বিস্ফোরক পদার্থ, কোন লেভেলিংটা থাকলে সেটাকে আমরা বলবো ধার্য পদার্থ, কোন লেভেলিং থাকলে সেটাকে আমরা বলবো উত্তেজক পদার্থ, কোন লেভেলটা থাকলে সেটাকে আমরা বলবো যে এটা হচ্ছে শারীরিক স্বাস্থ্যের ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। তাহলে এই যে পদার্থগুলোর গায়ে যে লেভেলিং করা থাকে, এই চিত্রগুলো তোমাদের চোখে একটু ভালো করে ভাষায় নিতে হবে পরীক্ষায় আসলে, যাতে করে তোমরা বলতে পারো যে অমুক চিত্রটা দেওয়া আছে, তাহলে এমুক চিহ্নটা দিয়ে ওই জিনিসটা বোঝায়। ঠিক আছে, আচ্ছা। তারপর আমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য, সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তো আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি ভাইয়া? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুটি। একটি হচ্ছে রসায়ন গবেষণা প্রক্রিয়া, এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং আরেকটা হচ্ছে রাসায়নিক দ্রব্যের সাংকেতিক চিহ্ন, এটা হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা মেইনলি এই দুইটা জিনিসকে এই অধ্যায়ে সবচেয়ে বেশি ফোকাস করি। ঠিক আছে, আগে বলেছি অধ্যায়টা একটু বোরিং টাইপ লাগতে পারে, কেন বলো? কারণ এই অধ্যায় থেকে আমাদের আসলে এই অধ্যায়ে ম্যাজিক দেখানোর মতো কিছু নাই, এবং এটা প্রথম অধ্যায়, আমি সিরিয়ালি শুরু করেছি, তাই একটু চলো পড়ি। রসায়নের পরিচিতি কি? রসায়নের পরিচিতি কি? বিজ্ঞানে যে শাখায় পদার্থের গঠন, তারপর পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন, এই যে ভৌত পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তন, এগুলো নিয়ে আলোচনা করা হয়, তাকে রসায়ন বলে। তাহলে রসায়ন কাকে বলে? এটা আমাদের সরাসরি সংজ্ঞায় আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। রসায়নের সংজ্ঞা হচ্ছে বিজ্ঞানে যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাকে রসায়ন বলে। তাহলে আমরা প্রথম লাইনেই একটা জ্ঞানমূলক প্রশ্ন পেয়ে গেলাম। এটার ইংরেজি কি? কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি শব্দটি এসেছে দুটি আরবি ভাষা থেকে, আরবি ভাষা শব্দ থেকে। এটি শব্দটি এসেছে কেমি থেকে, শব্দটি এসেছে কেমি থেকে। ঠিক আছে, কেমি।
আরবের রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য যে আলকেমি কি। আলকেমি অপশনে থাকবে, আলকেমি হচ্ছে মধ্যযুগে আরবের রসায়ন চর্চা। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি, ঠিক আছে। এবং যারা এই আলকেমি চর্চা করত তাদেরকে বলা হতো আলকেমিস্ট। তাহলে যারা চর্চা করত তাদেরকে বলা হতো আলকেমিস্ট, আর মধ্যযুগে আরবীয়রা যে রসায়ন চর্চা করত তাকে বলা হয় আলকেমি। এবং জাবির ইবনে হাইয়ান, উনি একজন বিখ্যাত রসায়নবিদ, তাকে রসায়নের জনক বলা হয়। জাবির ইবনে হাইয়ান হচ্ছে রসায়নের আদি জনক, মানে রসায়নের পথ চলা শুরু হয়েছে জাবির ইবনে হাইয়ানের হাত ধরে। আর আধুনিক রসায়নের জনক বলা হয় অ্যান্টনি ল্যাভোইসিয়েকে। অ্যান্টনি ল্যাভোইসিয়ে আমরা চতুর্থ অধ্যায়ে পড়বো ওনার নাম আরেকবার। অ্যান্টনি ল্যাভোইসিয়ে সর্বপ্রথম পর্যায় সারণী আবিষ্কার করেন। 33টি মৌল নিয়ে তিনি পর্যায় সারণী আবিষ্কার করেন, ঠিক আছে। তাহলে এই জিনিস এখানে আমি যা যা দাগ দিলাম এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, বারবার পড়বে, যাতে করে এমসিকিউতে আসলে পারো, ঠিক আছে। তারপর আসো, এখানে আমি একটু বিশ্লেষণ করে দেখিয়েছি যে কিমি বা কেমি, এটা থেকে এসেছে আমাদের কেমিস্ট্রি শব্দটা। কেমিস্ট্রি শব্দটা আমাদের এসেছে আলকেমিয়া থেকে অথবা আলকেমি থেকে। তাহলে আমরা এখানে কয়েকটা ইনফরমেশন পেলাম। কি কি লাইন পেলাম বলতো? রসায়ন কাকে বলে এই সংজ্ঞাটা আমরা পেলাম। তারপর আমরা পেলাম রসায়নের ইংরেজি হচ্ছে কেমিস্ট্রি, এটা সবাই জানি। কেমিস্ট্রি শব্দটা এসেছে কেমি থেকে। কেমি শব্দটা এসেছে আসলে আমাদের আলকেমি থেকে। আলকেমি কি? মধ্যযুগীয় আরব রসায়ন চর্চাকে বলা হয় আলকেমি, আর যারা এই রসায়ন চর্চাটা করতো তাদেরকে বলা হয় আলকেমিস্ট। রসায়নের জনক জাবির ইবনে হাইয়ান, আর আধুনিক রসায়নের জনক অ্যান্টনি ল্যাভোইসিয়ে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি কোথাও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু জানাবে। তারপরে আসো, জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি। যদিও এটা রং, সকল পদার্থই মাটি, পানি, আগুন, বাতাস দিয়ে তৈরি, ব্যাপারটা এরকম না। যেমন লোহা, তামা এগুলো দিয়ে তৈরি পদার্থ আছে, তাই না? তার মানে তার রসায়নটা একটু ওল্ড মডেলের ছিল, বাট তিনি প্রথম রসায়নের ভিত্তিটা দাঁড় করিয়েছেন, তার গুরুত্ব অনেক বেশি। রসায়নের প্রকৃত চর্চাকারী হলেন অ্যান্টনি ল্যাভোইসিয়ে। তিনি প্রথম রসায়নকে আসলে একদম আধুনিক যে মডিফাইড ভার্সন বা রসায়নের যে প্রকৃত যে স্বাদ সেটা প্রথম তিনি গ্রহণ করেছিলেন। এবং অ্যান্টনি ল্যাভোইসিয়ে বলছে যে আমাদের পদার্থগুলো নিয়ে যে এই যে পর্যায় সারণী তৈরি করার যে প্রক্রিয়া, বর্তমানে পর্যায় সারণীতে আমরা 118টা মৌল পাই। পর্যায় সারণী তো তোমরা নিশ্চয়ই জানো, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম যে সারণীতে থাকে, যে টেবিলে থাকে, সেটা হচ্ছে পর্যায় সারণী। তো পর্যায় সারণী নিয়ে প্রথম কাজ শুরু করেন অ্যান্টনি ল্যাভোইসিয়ে, ঠিক আছে। তারপর রসায়নের প্রকৃত চর্চাকারী অ্যান্টনি ল্যাভোইসিয়ে, তারপর রবার্ট বয়েল, স্যার বেকন, জন ডাল্টন, এই চারজনের নাম একটু মনে রাখবা। এরা সবাই রসায়নের প্রকৃত চর্চাকারী। রসায়ন আবিষ্কারের পূর্বে মানুষ দুটি ধাতু ব্যবহার করত। দেখো, রসায়ন আবিষ্কারের পূর্বে মানে একদম আদিম যুগে মানুষ দুটি ধাতু ব্যবহার করত। কি কি? একটা হচ্ছে সোনা বা স্বর্ণ, আরেকটা হচ্ছে ব্রোঞ্জ। তাহলে এটা আমাদের এমসিকিউতে আসতে পারে যে মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি? সোনা এবং ব্রোঞ্জ। তবে এই দুটির মধ্যে প্রথম ব্যবহৃত ধাতু হলো সোনা। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে মানব সভ্যতায় ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে সোনা, ঠিক আছে। তারপরে যাই, এটা সরাসরি তোমাদের মেইন বই থেকে নেওয়া, রসায়নের কিছু ক্ষেত্র। তো এগুলো একটু বাসায় পড়বা, আমি একটু বলে দিচ্ছি রসায়নের কিছু ক্ষেত্র কি কি। যেমন দেখো, রসায়নের কিছু ক্ষেত্রের মধ্যে বায়ু, তারপরে আছে খাবারের পানি, তারপর আছে আমাদের সার, কীটনাশক বা জৈব সার, তারপর আছে আমাদের কাগজ। এগুলো হচ্ছে রসায়নের কিছু ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়েছে। বায়ুতে প্রধানত আছে অক্সিজেন। আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি সেই বায়ুর অক্সিজেন শরীরের ভেতরে খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে, যাকে আমরা কি বলি? জারণ বিক্রিয়া। এবং এখানে গ্লুকোজ ভাঙে, গ্লুকোজ মানে আমাদের গ্লুকোজ তৈরি হয় বডিতে। তাহলে আমরা যখন খাবার খাই এবং আমরা যখন নিঃশ্বাসের সাথে যখন অক্সিজেন গ্রহণ করি, তখন এই খাবারের যে গ্লুকোজ, এই গ্লুকোজ আমাদের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এই বিক্রিয়াটাকে আমরা বলি শ্বসন বিক্রিয়া। এটা আমি তোমাদেরকে জীববিজ্ঞানে পড়াবো, শ্বসন বিক্রিয়া। এবং এই শ্বসন বিক্রিয়াতে আমরা আসলে কি করি? আমরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি করি, যেটা উপজাত হিসেবে আমরা তখন প্রশ্বাসের সাথে বাইরে ছেড়ে দিই।
নিঃশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করি, আর যখন নিঃশ্বাস যখন ছাড়ি তখন কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে। তো এই যে নিঃশ্বাসের সাথে আমি যখন অক্সিজেন গ্রহণ করছি, তখন অক্সিজেন আমরা যে খাবার খাই সেই খাবারের সাথে শ্বসন বিক্রিয়া করে, এবং শ্বসন বিক্রিয়া করার ফলে সেই অক্সিজেন এবং খাবারের বিক্রিয়ার ফলে আমরা কার্বন ডাই অক্সাইড তৈরি করি। ওই কার্বন ডাই অক্সাইডটাই তখন আমরা বের করে দিই আমাদের নিঃশ্বাসের সাথে। এখন কথা হচ্ছে, অনেক সময় আমরা এত বেশি পরিমাণে খেয়ে ফেলি বা এত বেশি পরিমাণে এমন কোনো খাবার খেয়ে ফেলি যে খাবার খেয়ে ফেলার ফলে আমাদের শ্বসন বিক্রিয়ায় প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড যখন তৈরি হয়, তখন পুরো কার্বন ডাই অক্সাইডটা আমরা তখন নাক দিয়ে নিঃশ্বাসের সাথে বের করতে পারি না, তখন আমাদের ঢেকুর আসে। আমরা যে ঢেকুর দিই না, তাই না? অনেকদিন আমরা বলি না যে আজকে প্রচুর খেয়ে ফেলছি, আজকে প্রচুর ঢেকুর আসতেছে। আসলে ঘটনাটা কি, তুমি প্রচুর খেয়ে ফেলেছো, যার কারণে অক্সিজেনের সাথে তোমার এই প্রচুর খাওয়া খাবারের বিক্রিয়ায় প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এখন তোমার নাকের ছিদ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড বের হওয়ার একটা লিমিট আছে। তুমি যদি তার থেকে বেশি লিমিটের কার্বন ডাই অক্সাইড তুমি যদি বের করতে চাও, তখন কিছু নাক দিয়ে বেরোবে, কিছু মুখ দিয়ে বেরোবে। ওই মুখ দিয়ে বেরিয়ে আসা জিনিসটাকে আমরা কি বলছি? ঢেকুর বলতেছি। ঠিক আছে? তো আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। তো আমরা শ্বাস নেওয়ার সময় বায়ু গ্রহণ করি এবং সেই বায়ুর অক্সিজেন শরীরের ভেতরে খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। একটা খাবারের পানি, পানি সহ বিভিন্ন খনিজ লবণ। পানি আমাদের শরীরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এটি শরীরের মধ্যে বিভিন্ন পদার্থের দ্রাবক হিসেবেও কাজ করে। পানি একটি উৎকৃষ্ট দ্রাবক। দ্রাবক মানে কি? যার মধ্যে কোনো কিছুকে দ্রবীভূত করা যায়, মানে গলানো যায়। সহজ কথা, আমাদের শরীরে বা জীবের শরীরে বেশিরভাগই হচ্ছে পানি। শরীরের বিষাক্ত পদার্থ এই পানিতে দ্রবীভূত হয় এবং সেটা প্রস্রাব এবং ঘামের সাহায্যে শরীর থেকে বের হয়ে যায়। আমাদের পানি শরীর থেকে দুই উপায়ে বের হয়, একটা হচ্ছে ঘামের সাহায্যে, আর একটা হচ্ছে প্রস্রাবের সাহায্যে। তো শীতকালে আমাদের ঘাম কম পরিমাণে নিঃসরিত হয় শরীর থেকে, যার কারণে শীতকালে আমাদের ওয়াশরুম বেশি পাই, তাই না? কারণ কি? কারণ ঘাম আমার হচ্ছে দুইটা উপায় হচ্ছে শরীর থেকে বিষাক্ত পদার্থ পানির সাথে বেরোতে পারে। তো হয়তো ঘামের মাধ্যমে অথবা প্রস্রাবের মাধ্যমে। তো যেহেতু আমি ঘাম আমার বেরোচ্ছে না বা শীতকালে আমার ঘাম কম হচ্ছে, সেহেতু পুরো পানিটাই তখন কিভাবে বেরোবে? প্রস্রাবের আকারে বের হবে। যার কারণে গরমের তুলনায় আমাদের শীতকালে প্রস্রাব বেশি পাই। তারপরে আসো, শরীরে বিষাক্ত পদার্থ এই পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব ও ঘামের সাহায্যে শরীর থেকে বের হয়ে যায়। খাবারের পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে। খাবারের পানিতে আমরা যে পানি খাই, হ্যাঁ, আমরা যে পানি খাই সেই পানিতে আমাদের শুধুমাত্র যে পানি থাকে, পানি মানে কি? হাইড্রোজেন এবং অক্সিজেন। পানি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। যদি তোমরা শুধুমাত্র হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত পানি যদি খাও, তাহলে তোমাদের একটু বমি লাগবে, মানে এটা খুবই তিক্ত স্বাদ। আসলে আমরা পানি এত মজা পাই কেন খেয়ে? কারণ পানিতে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, খনিজ লবণ থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আমাদের অনেক ধরনের বা ম্যাঙ্গানিজ, আয়রন, এগুলো আমাদের পানির টেস্ট বৃদ্ধি করে। বাট এগুলো যদি না থাকে, প্রাকৃতিক পানিতে এগুলো থাকে। আমরা যে পানি খাই সেই পানিতে এই জিনিসগুলো থাকে। আর আমরা যদি ল্যাবে যদি পানি তৈরি করি, আমাদের গবেষণাগার বা ল্যাবরেটরিতে যে পানি তৈরি করা হয়, সেই পানিতে আমাদের হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। ওই পানিটাকে আমরা বলি ডিস্টিলড ওয়াটার। ওই পানিকে আমরা কি বলি? ডিস্টিলড ওয়াটার। এবং ওই ডিস্টিলড ওয়াটার আমরা যদি পান করি, ওই পানি পান করতে খুবই বিরক্তি লাগে। এবং ওই পানি তুমি যদি তোমার বন্ধুকে মনে করো চিপা দিয়া ধুইরা তুমি যদি খাওয়াই দিতে পারো এক গ্লাস, তাহলে ও বমি করে দেবে। কারণ কি? ওই পানিটা খুবই বিষাদ, ওই পানিটার কোনো স্বাদ নাই। ঠিক আছে? আমি ল্যাবে ওই পানি খাইছি, যখন ল্যাব টেস্ট যখন করতে গেছি ভার্সিটিতে, ওই পানি আমি খাইছি। খুবই বিরক্ত লাগে, ওই পানি খাওয়ার দরকার নাই জীবনেও। হ্যাঁ, ওই পানি খাইলে বমি চলে আসে, খুবই বাজে একটা স্মেল। তাহলে খাবার পানিতে আমাদের পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে। এই জিনিসটা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। ঠিক আছে? এই জিনিসটা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। তারপর আসো সার। সার কি কি? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এদের সার থাকে। জৈব সার বা কীটনাশক সার। উল্লিখিত মৌলগুলো উদ্ভিদের জন্য খুব প্রয়োজনীয় উপাদান। উদ্ভিদ মাটি থেকে এই জিনিসগুলো তার মূল বা শিকড়ের সাহায্যে গ্রহণ করে। বিভিন্ন সারে এসব মৌলের যৌগ থাকে, তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে, ফলে ফসলের উৎপাদন ভালো হয়। তাহলে সারও আমাদের রসায়নের একটা ক্ষেত্র, এবং এই জৈব সার বা কীটনাশক সার ব্যবহার করে আমরা ফসলের উৎপাদন বাড়াতে পারি। তারপরে ফসলের উৎপাদন বৃদ্ধিতে আমাদের রসায়ন লাগতেছে। ঠিক আছে? কাগজ আসে আমাদের সেলুলোজ থেকে। সেলুলোজ কি? সেলুলোজ হচ্ছে উদ্ভিদের ফাইবার। সহজ কথা বললে উদ্ভিদের আঁশ, উদ্ভিদের বাকল বা গাছের যে ছাল, ওই গাছের ছাল বা বাঁশ থেকে আমাদের সেলুলোজ তৈরি পাওয়া যায়। বাঁশকে যখন খুব পাতলা করে যখন স্লাইস করা হয়, তখন ওই স্লাইসটা থেকে কাগজ তৈরি করা হয়। বাঁশ থেকে বা আমাদের ওইরকম নরম উদ্ভিদ থেকে কাগজ তৈরি করা হয়। কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। কেন? কারণ এখন আমরা লিখতে পারি কাগজ। তো বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে।
বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাগজে রূপান্তর করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কি পড়লাম, আমরা পড়লাম রসায়নের কিছু ক্ষেত্র, এগুলো সরাসরি তোমাদের বইয়ে আছে। রসায়নের কিছু ক্ষেত্রের মধ্যে কি কি পেলাম আমরা? বায়ুতে আমরা রসায়নের বায়ু রসায়নের একটা ক্ষেত্র, তারপর খাবার পানি রসায়নের একটা ক্ষেত্র, সার রসায়নের একটা ক্ষেত্র, কাগজ রসায়নের একটা ক্ষেত্র। ঠিক আছে, এখন আসুন রসায়নের সাথে বিভিন্ন শাখার সম্পর্ক নিয়ে আমরা একটু আলোচনা করি। রসায়নের সাথে বিভিন্ন শাখার সম্পর্ক, চলো দেখি রসায়নের সাথে কি কি শাখার সম্পর্ক নিয়ে আলোচনা করব। ভাই আমাদের জিনিসই আমরা ছোটবেলায় আমরা এই যে ক্লাস 9 আমরা আসলে জানি চারটা বিষয়, রসায়ন মানে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ, তাই না? তাহলে রসায়নের সাথে বাকি তিনজনের সম্পর্ক নিয়ে আলোচনা। তো রসায়নের সাথে বিভিন্ন শাখার সম্পর্ক মানে হচ্ছে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। সেটা কি? উদ্ভিদ ও প্রাণীদের বেশ কিছু রাসায়নিক পদার্থ তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানে আলোচনা করা হয়। যেমন সালোক সংশ্লেষণ, এই প্রক্রিয়া কি করে? এই প্রক্রিয়ায় উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। তারপর প্রাণী দেহে পরিপাক, মানে আমরা যে খাবার খাওয়ার পর আমরা যে খাবার যে হজম করি পরিপাক তন্ত্রের মাধ্যমে, এই পরিপাক বিষয়টা আমাদের কেমিক্যাল একটা রিঅ্যাকশনের মাধ্যমে হয়। তার মানে আমাদের জীব দেহে যে সকল জৈবিক প্রক্রিয়া ঘটে, সালোক সংশ্লেষণ এটা একটা উদ্ভিদ দেহের একটা জৈবিক প্রক্রিয়া, উদ্ভিদ দেহের একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, বা উদ্ভিদ দেহে এই প্রক্রিয়াটা ঘটে থাকে, এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন। সালোক সংশ্লেষণ একটা রাসায়নিক প্রক্রিয়া যেটা রসায়নের সাথে জীববিজ্ঞানের সম্পর্ক তৈরি করতেছে। তারপর প্রাণী দেহে যে পরিপাক হয়, খাবার যে হজম হয় আমাদের, সেটা একটা রাসায়নিক বিক্রিয়া। কারণ আমাদের পাকস্থলীতে HCl থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তুমি যখন খাবার খাও, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার খাবারকে কি করে? একদম মানে গলিয়ে ফেলে, একদম লিকুইড, একদম হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। কারণ অ্যাসিড কি করতে পারে? কোনো কিছুকে একদম মানে ক্ষয় করে ফেলতে পারে, একদম মানে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারে। তাহলে এটাকে একটা রাসায়নিক প্রক্রিয়া। তারপর শ্বসন যদি বলি, অক্সিজেনের সাথে আমাদের খাবারের যে বিক্রিয়া, এটা একটা রাসায়নিক প্রক্রিয়া। তার মানে আমাদের জীব দেহে যে সকল জৈবিক প্রক্রিয়া হয় সেগুলোতে আমাদের রসায়নের দেখা আমরা পাচ্ছি। তাহলে এটা এটা হচ্ছে আমাদের জীববিজ্ঞানের সাথে রসায়নের একটা সম্পর্ক তৈরি করছে, গেল। তারপর পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্কটা কি? পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক হচ্ছে, পদার্থবিজ্ঞানে আমরা যে চুম্বক বা বিদ্যুৎ এবং বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করি সেগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। মানে ফিজিক্সে আমরা যে সকল যন্ত্র তৈরি করি, যে সকল ডিভাইস তৈরি করি, সেই সকল ডিভাইস তৈরিতে আমাদের রসায়নের সাহায্য নিতে হয়। যেমন ব্যাটারিতে আমাদের একটা বিক্রিয়া হয় রেডক্স বিক্রিয়া, এটা নিয়ে আমরা পড়বো। রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া। এই ব্যাটারিতে যে জারণ বিজারণ বিক্রিয়া হয়, সেই জারণ বিজারণ আসলে কেমিস্ট্রি থেকে আসছে। কেমিস্ট্রি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া দেয়। তাহলে ব্যাটারিতে দুইটা প্রান্ত থাকে, একটা ধনাত্মক প্রান্ত, একটা ঋণাত্মক প্রান্ত। এই যে দুইটা প্রান্তের সংযোগের যে ব্যাপার স্যাপার, সেটা কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে হয়। তার মানে এর দ্বারা আমরা বুঝতে পারছি ফিজিক্সও আমার কেমিস্ট্রির একটা যোগসূত্র পাওয়া যায়। অর্থাৎ আমরা বলবো পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের একটা সম্পর্ক আছে। গণিতের সাথে রসায়নের সম্পর্ক। গণিতের অনেক সূত্র ব্যবহার করে রসায়নের বিভিন্ন তত্ত্ব এবং হিসাব নিকাশ করা হয়। মানে রসায়নের যে সকল সূত্রগুলো আসছে, এই সূত্রগুলো আসলে কোথেকে আসছে? ম্যাথ থেকে আসছে, স্বাভাবিক ম্যাথ থেকে আসছে। আমরা যত সূত্র পড়ছি, মনে করো আমরা যদি গতির সূত্র, আমরা যদি ফিজিক্সের সূত্র যদি পড়ি, S=VT, বা এগুলো আমরা পড়বো, মানে আমরা যত সূত্র পড়ি সবই তো ম্যাথমেটিক্যাল সূত্র, তাই না? তার মানে আমরা গণিতের সাথে রসায়নের একটা সম্পর্ক দেখতে পাই। ঠিক আছে, তো এটা ছিল আমাদের রসায়নের সাথে বিভিন্ন শাখার সম্পর্ক। ভাই এই স্লাইড থেকে আসলে আসার কিছুই নাই, এটা এমনি তোমরা এক দুইবার একটু রিডিং পড়ো, ঠিক আছে? আসলে এখন আমি যদি প্রশ্ন দিতাম, আমি যদি প্রশ্ন করতাম, আমি করতাম যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রসায়নের সাথে কোনটি সম্পর্ক প্রদর্শিত হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রসায়ন বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন দুটি বিষয় রসায়ন এবং জীববিজ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়? বা আমি প্রশ্ন করতাম যে মনে করো চুম্বক ক্ষেত্রে বা চুম্বক বা বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে কোন দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়? বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক স্থাপিত হয়। বাট বোর্ডে এইভাবে প্রশ্ন হয় না, তো এইগুলো নিয়ে আমাদের টেনশনের কিছু নাই। এটা আমাদের এই স্লাইডটা আমাদের অত জরুরি কিছু না। এখন আসো রসায়ন পাঠের গুরুত্ব। এটাও তোমরা বাসায় এক দুইবার রিডিং পড়বা, তাহলেই চলবে। আমি একবার রিডিং পড়ে দিই। রসায়নের গুরুত্ব মানব জীবনে খুবই ব্যাপক। সারাদিনের কর্মকাণ্ডের সাথে রসায়ন জড়িত। যেমন মনে করো সকালে ঘুম থেকে উঠে তুমি টুথপেস্ট দিয়ে তুমি দাঁত ব্রাশ করতেছো, এই যে ব্রাশ, এই ব্রাশ তৈরির যে কেমিক্যালটা, কাঁচামাল, সেটা রসায়ন থেকে আসছে। বা তুমি যে টুথপেস্ট, এই যে টুথপেস্টের মধ্যে আমাদের যে ফ্লোরাইড, ক্লোরাইড, এই জিনিসগুলো থাকে, এগুলো সব কি কেমিক্যাল,
কেমিক্যাল, তার মানে এখানেও কি রসায়নের একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? তার মানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কেমিক্যালের উপরেই আছি, কেমিস্ট্রির উপরেই আছি, অর্থাৎ আমরা রসায়নের মধ্যেই আছি। আচ্ছা, তারপর দেখো রসায়নের সারাদিনের কর্মকাণ্ডের সাথে রসায়ন জড়িত। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত সার্বক্ষণিক রসায়নকে ব্যবহার করি। আমরা সকালে যে ব্রাশ করি, এই ব্রাশ এক ধরনের পলিমার। এই যে দেখো, ব্রাশ এক ধরনের পলিমার। পলিমার মানে কি? অনেকগুলা অণু দিয়ে তৈরি একটা দৈত্যাকার অণু। মনোমারকে বলে একটা অণু, আর পলিমার বলে অনেকগুলো অণু। যেমন আমরা যে পলিথিন ব্যবহার করি বাজারে, পলিথিন ব্যাগ, পলিথিন হচ্ছে ইথিন নামে একটা পদার্থ আছে, ইথিন। ইথিনের পলিমারকে বলা হয় পলিইথিন। পলিইথিন থেকে আসছে পলিথিন। পলি মানে অনেকগুলা, ইথিন মানে ইথিন, মানে অনেকগুলা ইথিন একসাথে জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে পলিথিন। এটা আমরা অধ্যায় 11তে পড়বো। অধ্যায় 11 আমাদের একদম এবছরের শেষে অথবা 10-এ উঠলে হয়তো আমরা এটা নিয়ে পড়াশোনা করবো, জৈব যৌগ। আবার যে পেস্ট ব্যবহার করে থাকি তাও এক ধরনের রাসায়নিক পদার্থ। ওই যে ভাইয়া বলছিলাম যে পেস্ট ব্যবহার করি। খাবার পরিপাকের জন্য পানি খেয়ে থাকি, সেটিও কি রাসায়নিক পদার্থ, কারণ পানির মধ্যে কি কি আছে? হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, ঠিক আছে? আমরা যে ভাত রুটি খাই, এগুলো স্টার্চ জাতীয় পদার্থ। ভাত রুটি এগুলো স্টার্চ মানে শর্করা। স্টার্চ মানে কি? শর্করা জাতীয় পদার্থ। রোগ হলে আমরা আবার ওষুধ সেবন করি, এই ওষুধগুলো কি? কেমিক্যাল পদার্থ, কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ। মানুষের মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, উপকরণ যোগানে রসায়ন সার্বক্ষণিকভাবে নিয়োজিত। রসায়ন প্রযুক্তির মাধ্যমে মানব জাতীয় পরিবেশের অনেক কল্যাণ সাধিত হয়। দৈনন্দিন জীবনে রসায়ন ব্যবহার করে আমরা নানাভাবে উপকৃত হতে পারি। ইত্যাদি, শেষ, এইগুলোই কথা। তাহলে এখানে আমরা আসলে কি নিয়ে পড়তে পারি? এই যে দুইটা আন্ডারলাইন করলাম, এই লাইনগুলো ইম্পর্টেন্ট, পড়তে পারো। যে ব্রাশ এক ধরনের পলিমার, আর হচ্ছে ভাত রুটি এগুলো হচ্ছে স্টার্চ জাতীয় পদার্থ। বলতে পারি নিচের কোনটি স্টার্চ জাতীয় পদার্থ? ভাত রুটি এগুলো হচ্ছে স্টার্চ জাতীয় পদার্থ। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইটার ইম্পর্টেন্স আমি আসলে বলে শেষ করতে পারবো না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? লিখে রাখি এই জিনিসটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা মনে রাখবা। ওই যে রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার 6টি ধাপ। রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার 6টি ধাপ। তো তুমি যখন গবেষণা কাকে বলে, প্রথমে এটা শিখে রাখবা। গবেষণা কাকে বলে এই সংজ্ঞাটা আসলে আমাদের পরীক্ষায় কতে আসতে পারে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টা করাকেই গবেষণা বলে। যে তুমি একটা কিছু জানতে চাচ্ছ, এখন আমি বই পড়ে এটা জানতে চাচ্ছি না, আমি বইয়ের ভাষায় বুঝি না, আমি এটা একদম হাতে কলমে পরীক্ষা করে বের করতে চাচ্ছি, ঠিক আছে? যেমন আমাকে ভাইয়া বলছে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি হয়, বাট এটা আমি সন্তুষ্ট না। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কি করব? বিক্রিয়া করে পানি তৈরি করে আমি দেখব। তাহলে হাতে কলমে বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা যখন কোনো কিছু জানার চেষ্টা করি, সেটাকে আমরা বলি গবেষণা। তো রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার 6টি ধাপ আছে। এই 6টি ধাপ তোমাকে সিরিয়ালি মনে রাখতে হবে। এটা ভাইয়া খতে আসতে পারে, জ্ঞানমূলক মানে অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে 2 নম্বরের জন্য, এবং এটা এমসিকিউতে একটা এমসিকিউ এখান থেকে আসতেই পারে, ঠিক আছে? এটা হচ্ছে ধাপ 1। এক নাম্বার ধাপ কি? 1 নাম্বার ধাপ হচ্ছে যখনই আমরা কোনো একটা গবেষণা করার কাজ শুরু করি, তখন প্রথমে আমরা একটা বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। যেমন তুমি গবেষণা করতে চাচ্ছ, মনে করো গবেষণা করতে যাচ্ছ কোনো একটা, মনে করো পানি নিয়ে, কথা তুমি পানি নিয়ে গবেষণা করতে চাচ্ছ। তাহলে প্রথমে তোমার কি করতে হবে? বিষয়বস্তু তুমি নির্ধারণ করছো কি? পানি। বিষয়বস্তু কি? পানি। এখন বিষয়বস্তু নির্ধারণ করার পর তোমার সেকেন্ড কাজ যেটা করতে হয়, লিটারেচার রিভিউ বলে এটাকে ইংলিশে। লিটারেচার রিভিউ মানে হচ্ছে এই পানি নিয়ে অতীতে কেউ কাজ করছে কিনা, অতীতে এই পানি নিয়ে কে কে কাজ করেছে সেটা তুমি গুগলে সার্চ দিয়ে বের করবা। সেটা বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া। ঠিক আছে, আমি পানি নিয়ে কাজ করব, বাট এই পানি নিয়ে আমার আগে কেউ কাজ করেছে কিনা সেই সমস্ত বইপত্র আমি একটু ঘাটাঘাটি করে সেখান থেকে আমি কিছু ধারণা নিব। এটা হচ্ছে ধাপ 2। এটাকে আমরা ইংলিশে বলি লিটারেচার রিভিউ। তাহলে ধাপ 1 হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ। তোমাকে এমসিকিউ কিভাবে আসবে? এমসিকিউ আসবে এইভাবে, রসায়নে গবেষণা প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ কোনটি? 4টা অপশন দেওয়া থাকবে, এখান থেকে 4টা দেওয়া থাকবে, তুমি এইটা দাগ দিবা যে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া। 1 নাম্বার হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ, 2 হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া। ঠিক আছে, আমি বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিলাম। 3 নাম্বার কাজ হচ্ছে এই যে পরীক্ষাটা করব, এই পরীক্ষার জন্য আমার যা যা বস্তু লাগবে আর পরীক্ষা প্রণালী লাগবে সেগুলো নির্ধারণ করা। মানে তুমি কোন পদ্ধতিতে পরীক্ষাটা করবা এবং ওইটাকে আমরা বলতেছি পরীক্ষা প্রণালী নির্ধারণ। আর ওই পরীক্ষাটা করতে গিয়ে তোমার কি কি বস্তু লাগবে, যেমন পানি তৈরি করতে গেলে তোমার হাইড্রোজেন অক্সিজেন লাগবে, তাহলে তুমি প্রয়োজনীয় বস্তু নির্ধারণ করবা
এখন তুমি পানি তৈরি করতে গিয়ে তুমি যদি স্বর্ণ আর তামা নিয়ে আসো, গোলাইলা, এটাকে দুইটাকে হচ্ছে কি করলা, একসাথে নিয়ে তাপ দিয়ে গলাইলা, তুমি কি পানি পাবা? জীবনও পাবা না। স্বর্ণ আর তামা দিয়ে কি পানি তৈরি হবে? হবে না। তাহলে তুমি যে জিনিসটা তৈরি করতে যাচ্ছ সেটার জন্য প্রয়োজনীয় বস্তু তোমাকে নির্ধারণ করতে হবে, এবং একটা মানে এক্সপেরিমেন্ট করার জন্য বা পরীক্ষা করার জন্য তোমার যে মেথড, সেই মেথডটা হচ্ছে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, ওই মেথডটা তোমার নির্ধারণ করতে হবে। ওকে ফাইন। তারপরে কি করবা? মেথড নির্ধারণ হয়ে গেছে, আমি পরীক্ষা প্রণালী নির্ধারণ করে ফেলছি, আমি প্রয়োজনীয় যা যা বস্তু লাগে সবকিছু আমি নিয়ে আসছি। তারপর আমরা এক্সপেরিমেন্ট করব, পরীক্ষা করব, পরীক্ষণ, এক্সপেরিমেন্ট করলাম। পরীক্ষা করার পর পরীক্ষা থেকে তুমি যে ডাটা পাবা, তথ্য পাবা, সেই তথ্যগুলো তুমি কালেকশন করবা, তথ্য সংগ্রহ করবা, এবং তথ্যগুলোকে তুমি অ্যানালাইসিস করবা, বিশ্লেষণ করবা। তাহলে তথ্য সংগ্রহ এবং তথ্যের বিশ্লেষণ হচ্ছে 5 নাম্বার ধাপ। এবং ফাইনালি তুমি যে রেজাল্ট পাইছো এবং সেই রেজাল্ট নিয়ে ডিসকাশন করবা, ফলাফল এবং ফলাফল নিয়ে আলোচনা। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার পয়েন্ট। তো এই জিনিসটা আমরা সবাই মুখস্থ রাখবো, কারণ আমি হয়তো তোমাদের এই অধ্যায়ের 1-2টা ক্লাস নেওয়ার পরেই তো আমরা এমসিকিউ শুরু করব। তো যখন আমরা এমসিকিউ ক্লাস শুরু করব তখন কিন্তু আমি এই জিনিসগুলো তোমাদেরকে, এগুলো বারবার আসবে, এমসিকিউতে দেখবে এই জিনিসগুলো বারবার আসতেছে। ঠিক আছে, তাহলে রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া, এটা প্রথমে আমরা গবেষণা কাকে বলে সেটা শিখবো। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টা করাকে গবেষণা বলে। গবেষণা প্রক্রিয়ার ধাপ হচ্ছে 6টা। 1 নাম্বার ধাপে আমরা কি করব? বিষয়বস্তু নির্ধারণ করব। 2 নাম্বার ধাপে আমরা পূর্বে কোনো বইয়ে বা কোনো কোথাও এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে কিনা সেই সম্পর্কে ধারণা নিব। 3 নম্বরে আমরা প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা প্রণালী আমরা হচ্ছে নির্ধারণ করব। 4 নম্বরে আমরা পরীক্ষা করব। 5 নম্বরে আমরা তথ্য সংগ্রহ, তথ্যের বিশ্লেষণ করব। 6 নম্বরে আমরা ফলাফল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আশা করি এই 6টা ধাপ আমরা বুঝেছি। এবং ভাইয়া যেখানে যেখানে ইম্পর্টেন্ট আমি কিন্তু বলে দিচ্ছি, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এখন আসুন, রসায়ন পরীক্ষাগার ব্যবহারে ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা গ্রহণ। সতর্ক হতে হবে আমাদেরকে। আমরা যখন কোনো একটা পদার্থ যখন ব্যবহার করব তখন ওই রাসায়নিক পদার্থ ব্যবহারে আমাদেরকে সতর্ক হতে হবে। তোমরা দেখবা যে তোমরা যখন তোমরা এখনো তো ছোট, হয়তোবা তোমরা দেখবা যারা কিনা কেমিক্যাল নিয়ে কাজ করে তারা দেখবা হাতে মানে গায়ে অ্যাপ্রন পরে রাখে, একটা আলাদা একটা পোশাক পরে, হাতে গ্লাভস পরে, চোখে চশমা পরে, যাতে করে হচ্ছে কোনো কেমিক্যাল তাদের হচ্ছে স্পর্শকাতর জায়গায় যাতে আঘাত না করতে পারে। কারণ অনেক কেমিক্যাল অনেক ধার্য হয়, অনেক কেমিক্যাল বিষাক্ত হয়। তো ওগুলো যদি আমাদের শরীরে বা স্কিনে যদি লাগে তখন হচ্ছে স্কিনের ক্ষতি হতে পারে। তো এটাই আমাদের সতর্কতা আর কি। তো দেখো, রসায়ন পরীক্ষাগার আমরা ব্যবহার করব, এবং পরীক্ষাগারে যে রাসায়নিক দ্রব্যগুলো আমরা ব্যবহার করবো, এসিড, ক্ষার, যাই ব্যবহার করি, ওগুলো ব্যবহারে আমরা কি কি সতর্কতা গ্রহণ করব। দেখো, যেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার বলে। তাহলে এটা তোমরা হচ্ছে মনে রাখবা, পরীক্ষাগার বা গবেষণাগার কাকে বলে। এগুলো আসলে আমাদের অনেক সময় কতে আসতে পারে। যেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার বলে। ঠিক আছে, তাই যেখানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে রসায়ন পরীক্ষাগার বা রসায়ন গবেষণাগার বলে। আর পদার্থবিজ্ঞান নিয়ে কথা বললে পদার্থবিজ্ঞান গবেষণাগার বলবে, জীববিজ্ঞান নিয়ে কথা বলে বায়োলজি ল্যাবরেটরি বলবে। আচ্ছা, বুঝতেই পারছো, রসায়ন গবেষণাগারে থাকবে বিভিন্ন রাসায়নিক দ্রব্য, অবশ্যই ব্যাং তো আর থাকবে না। ব্যাং এগুলো কোথায় থাকবে, মানে পশু পাখি কোথায় থাকবে? বায়োলজি ল্যাবে থাকবে। ঠিক আছে, কেমিস্ট্রি ল্যাবে কেমিক্যাল থাকবে। প্রায় প্রত্যেকটি রাসায়নিক দ্রব্যই আমাদের জন্য অথবা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি, তারপরে কি, কোন রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয়, কোন রাসায়নিক দ্রব্য ধার্য, কোন রাসায়নিক পদার্থ হচ্ছে কোন রাসায়নিক দ্রব্য হচ্ছে বিস্ফোরক, কোন রাসায়নিক দ্রব্য হচ্ছে ধার্য। ধার্য মানে কি? ধার্য পদার্থ কাদের বলে? যাদের মধ্যে সহজে আগুন ধরে যায়, যাতে সহজেই আগুন ধরে যায় তাদেরকে আমরা ধার্য পদার্থ বলি। কোনটি আমাদের শরীরের সরাসরি ক্ষতি করে, আবার কোনটি পরিবেশের ক্ষতি করে। রসায়ন পরীক্ষাগারে যে যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার করা হয় তার বেশিরভাগই কাচের তৈরি। ঠিক আছে, তাই এই রসায়ন পরীক্ষাগারে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। অসতর্ক হলেই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেমন এসিড গায়ে পড়লে আমাদের শরীরে ক্ষত সৃষ্টি হয়, বা পোশাকে পড়লে আমাদের পোশাকটা নষ্ট হয়ে যেতে পারে। তারপর রসায়ন গবেষণাগারে অনেক সময় অগ্নিকাণ্ড হতে পারে, বিস্ফোরণ হতে পারে, নানা ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই শরীরকে রক্ষা করতে আমাদেরকে নিরাপদ পোশাক বা অ্যাপ্রন পরতে হবে।
ঠিক আছে, রসায়ন গবেষণাগারে ব্যবহৃত অ্যাপ্রনের হাতা হবে হাতের কবজি পর্যন্ত, আর লম্বাই তোমার হাঁটুর নিচ পর্যন্ত। মানে এগুলো এমনি পড়া, একটু পড়ে নিও। এটি সাদা রঙের হয়, হাতকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয় হ্যান্ড গ্লাভস, আর চোখকে রক্ষা করার জন্য সেফটি গগলস। তাহলে দেখো অ্যাপ্রনটা হবে সাদা রঙের, হাতকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হবে হ্যান্ড গ্লাভস, আর চোখকে রক্ষা করার জন্য সেফটি গগলস ব্যবহার করা হবে। তাহলে এই যে নিচের ছবিতে এগুলো দেওয়া আছে, ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রন, এটা হচ্ছে সেফটি গগলস, এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস, এটা হচ্ছে আমাদের যে মাস্ক যেটা মুখে পড়ে। ঠিক আছে, এই জিনিসগুলো। এখন যে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগেই আমাদের জেনে নিতে হবে সে রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির। মানে নিচে ওটা লিস্ট আছে যে একটা রাসায়নিক দ্রব্য, ওটা কিরকম, ওটা কি বিস্ফোরক নাকি ধার্য নাকি তেজস্ক্রিয়, সেটি বোঝানোর জন্য রাসায়নিক পদার্থের বোতল বা কৌটার লেবেলে এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এই সাংকেতিক চিহ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে এমসিকিউ আসে। ঠিক আছে, এর সংক্রান্ত একটি সর্বজনীন নিয়ম বা গ্লোবালি হারমোনাইজ সিস্টেম চালুর বিষয়কে সামনে রেখে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মানে এই যে বিষয়গুলোকে মাথায় রেখে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন হচ্ছে সেখানে উপস্থাপন করা হয়, যে বিস্ফোরক পদার্থকে আমি এই সাংকেতিক চিহ্ন দেখলে, মানে বোতলের গায়ে এই জিনিসটা দেখলে মানুষ বুঝবে, যারা কিনা এটা পড়ছে, মানে তোমরা এখন পড়তেছো তোমরা বুঝবা, যে যারা রসায়ন ল্যাবরেটরিতে যাবে, স্বাভাবিক রসায়ন ল্যাবরেটরিতে যে কেউ যেতে পারবে না, এটা সম্পর্কে অভিজ্ঞ লোক হতে হবে অবশ্যই। তাহলে যে যাবে সে বোতলের গায়ে এই চিহ্নটা দেখলে বুঝবে যে এটা তেজস্ক্রিয় পদার্থ, বা এরকম একটা চিহ্ন দেখলে বুঝবে যে এটা হচ্ছে ধার্য পদার্থ, বা একটা চিহ্ন দেখলে সে বুঝবে এটা বিস্ফোরক পদার্থ। মানে চিহ্ন দেখে দেখে যাতে আমরা বুঝতে পারি যে কোনটা কি পদার্থ, সেটা হচ্ছে তোমাদেরকে এই অধ্যায়ে শেখানো হবে। আচ্ছা, তাহলে নিচের টেবিলে কিছু সাংকেতিক চিহ্ন এবং সাংকেতিক, এই যে নিচের টেবিলে কিছু সাংকেতিক চিহ্ন এবং সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের যে সকল ঝুঁকির মাত্রা ও সাবধানতা বোঝানো হয় তা দেওয়া হলো। তো এইটা ভেরি ইম্পর্টেন্ট, এইটা আসলে ইম্পর্টেন্ট বলতে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা। আমি তোমাদেরকে প্রথমেই বলছি এই অধ্যায়ের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দুইটা। একটা হচ্ছে রসায়ন গবেষণার ধাপ, 6টা ধাপ, যেটা আমরা মাত্র পড়েছি একটু আগে। হ্যাঁ, আরেকটা হচ্ছে এই সাংকেতিক চিহ্ন। তো দেখো প্রথম সাংকেতিক চিহ্ন হচ্ছে এই যে এটা এরকম ছবি, এটা তোমরা মেইন বইয়ে আরো সুন্দর করে পাবা। ঠিক আছে, আমি একটু বড় করে দেই যাতে হচ্ছে তোমাদের দেখতে সুবিধা হয়। হ্যাঁ, দেখতে যাতে সুবিধা হয়। প্রথম সাংকেতিক চিহ্নটা হচ্ছে আমাদের এইটা। এটা কি বিস্ফোরক পদার্থ, এক্সপ্লোসিভ সাবস্টেন্স। এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক, সাবস্টেন্স মানে পদার্থ। ঠিক আছে, বিস্ফোরক পদার্থ, ওই যে দেখো বিস্ফোরণের মতো বিস্ফোরিত হয়ে গেছে। ঠিক আছে, তো বিস্ফোরক পদার্থ তোমাদের পরীক্ষায় কি আসতে পারে, তোমাদের পরীক্ষা এমসিকিউ এভাবে আসে, এই চিহ্নটা দিয়ে দিবে, দিয়ে বলবে এটি দিয়ে কি বোঝায়। অপশনে থাকবে বিস্ফোরক পদার্থ, ধার্য পদার্থ, বিষাক্ত পদার্থ, উত্তেজক পদার্থ। তো তুমি তখন অপশনে টিক দিবা কি বিস্ফোরক পদার্থ। তার মানে চিন্তা করো বিস্ফোরক পদার্থের চিত্র যে এটা তোমার মাথায় থাকতে হবে। এই চিত্রটা হচ্ছে বিস্ফোরক পদার্থের চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে বিস্ফোরক পদার্থ বোঝায়। বোতলের গায়ে যদি এই চিহ্নটা যদি লেবেলিং করা থাকে, মানে একটা বোতল নিলা, ধরো এটা গায়ের মধ্যে মনে করো এই চিহ্নটা আঁকা আছে, তাহলে বুঝবে কি না এটা ধরা যাবে না, এটা বিস্ফোরক পদার্থ, এটা থেকে বিস্ফোরণ হতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কি বলছো, নাহি বলছো সাউন্ড প্রবলেম আমার হচ্ছে নাকি সবার। আচ্ছা একটু দেখো তো সাউন্ড প্রবলেম কি হচ্ছে নাকি। আচ্ছা এটা হচ্ছে কি বলছো, নাহি বলছো সাউন্ড প্রবলেম আমার হচ্ছে নাকি, বলছো নাহি বলছো সাউন্ড প্রবলেম, দেখো তো আমার হচ্ছে নাকি সবার হচ্ছে নাকি, একটু দেখো তো সাউন্ড প্রবলেম কি হচ্ছে নাকি। আচ্ছা এটা হচ্ছে কি বলছো, নাহি বলছো সাউন্ড, আচ্ছা সাউন্ড প্রবলেম হচ্ছে মনে হয় না, দাঁড়াও সাউন্ড প্রবলেম হচ্ছে বোধহয়। সাউন্ড প্রবলেমটা কি মাত্র শুরু হলো নাকি আগে থেকেই? দাঁড়াও আমি একটু চেক করে দেখি। হ্যাঁ আমি একটু চেক করে দেখি, আমাকে একটু আর এক দুজন জানাও তো সাউন্ড প্রবলেমটা কি শুধু আমার এখানে হচ্ছে। দাঁড়াও আমি একটু চেক করে দেখি। হ্যাঁ সাউন্ড প্রবলেমটা কি মাত্র শুরু হলো? মাত্র না, আগে থেকে। আচ্ছা দাঁড়াও একটু চেক করে দেখি। হ্যাঁ আমি একটু চেক করে দেখি, আমাকে একটু আর এক দুজন জানাও তো। না এখন ঠিক আছে বোধহয়, না নাহি একটু বলবা, এখন বোধহয় ঠিক আছে, এখন বোধহয় সাউন্ড ঠিক আছে তাই না, এখন বোধহয় ঠিক আছে। একটু যারা আছো আমাকে একটু জানাও এখন সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, সাজেদুল সাউন্ড প্রবলেম নাই, ওকে ঠিক আছে।
এখন নাই ওকে, তাহলে আসো দেখি। হ্যাঁ, একটু আগে আমার এখানেও সাউন্ড প্রবলেম করছে, এখন দেখি। হ্যাঁ, একটা চেক করে দেখি। আমাকে একটু আরেকটু জানান তো। না এখন নাহি একটু বলবা? আচ্ছা ঠিক আছে ওকে। দেখো এখন আসো, এখন দেখো তাহলে বিস্ফোরক পদার্থ কি? বিস্ফোরক পদার্থ হচ্ছে এর চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধানে থাকতে হবে। এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে এসব পদার্থে আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচন্ড বিস্ফোরণ হতে পারে, যার জন্য শরীরের এবং গবেষণাগারের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই দ্রব্যগুলো খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত যে পড়া দরকার নাই, এগুলো খুদাই, ঠিক আছে? এগুলো থেকে কিচ্ছু আসবে না। আসবে কোত্থেকে বলো তো? এর পরের লাইনগুলো ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট বলো? এমসিকিউতে কি আসবে বলো? এমসিকিউতে আসবে বিস্ফোরক পদার্থ নিচের কোনটি? মনে রাখবা, টিএনটি এটা একটা বিস্ফোরক পদার্থ, জৈব পারক্সাইড এটা একটা বিস্ফোরক পদার্থ, নাইট্রোগ্লিসারিন একটা বিস্ফোরক পদার্থ। তাহলে বিস্ফোরক পদার্থ থেকে তোমাদের কি আসতে পারে? এক আসতে পারে বিস্ফোরক পদার্থকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, আর আসতে পারে নিচের কোনটি বিস্ফোরক পদার্থ? বিস্ফোরক পদার্থ হচ্ছে টিএনটি, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন। ঠিক আছে, তো এগুলা মাথায় রাখবা, এগুলো আলাদাভাবে খাতায় নোট করে লিখবা। বিস্ফোরক পদার্থ দেখলে কিভাবে বুঝবে? এই যে এরকম বিস্ফোরণ হয়ে গেছে, বিস্ফোরক পদার্থ। বিস্ফোরক পদার্থের উদাহরণ কি? টিএনটি, জৈব পারক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন। ঠিক আছে, তারপর আসো দাহ্য পদার্থ। এই যে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এটা মনে রাখবা, দাহ্য পদার্থ। ফ্লেমেবল সাবস্টেন্স, দাহ্য পদার্থ, ফ্লেমেবল সাবস্টেন্স। এটা এই যে দুটো উদাহরণ, অ্যালকোহল, ইথার, এগুলো হচ্ছে দাহ্য পদার্থ। কেন? কারণ এই সকল পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে, তাই এদের আগুন বা তাপ থেকে সবসময় দূরে রাখতে হবে। তুমি যখন দেখবা কোন একটা পাত্রের গায়ে বা কোন একটা বোতলের গায়ে এই চিহ্নটা দেওয়া, তখন তুমি ওটার সামনে আর আগুন ধরাবে না। কেন? কারণ আগুন লেগে যেতে পারে। এগুলো দাহ্য পদার্থ। ঠিক আছে, মানুষের কঙ্কাল, এই যে মানুষের মাথার খুলির দুই পাশে হচ্ছে দুইটা হাড়, এটা হচ্ছে বিষাক্ত পদার্থকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, বিষাক্ত পদার্থ। এটার উদাহরণ কি? বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এ ধরনের পদার্থ হচ্ছে বিষাক্ত পদার্থ। তাহলে ভাইয়া যা যা দাগিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে লিস্ট করে পড়বা, যে বিষাক্ত পদার্থ হচ্ছে এটা, যে লিখবা। কিভাবে লিখবা? এই যে দেখো, বিস্ফোরক পদার্থ টিএনটি, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন। দাহ্য পদার্থ অ্যালকোহল, ইথার। বিষাক্ত পদার্থ বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। ঠিক আছে, এই পিডিএফটা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব, এবং আজকে ক্লাসটা শেষ হলে আগামীকালকের মধ্যে ক্লাসটা ইউটিউবে আপলোড করা হবে। ইউটিউবে আমরা যখন আপলোড করব, আমাদের ক্লাসের ডেসক্রিপশন লিংকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা। উত্তেজক পদার্থ, ক্রস চিহ্ন দেওয়া। উত্তেজক পদার্থ, উত্তেজক পদার্থ কি পড়বা? সিমেন্ট ডাস্ট, মানে হচ্ছে সিমেন্টের যে ধোঁয়াটা উঠে, সিমেন্টের যে ময়লাটা, ডাস্ট। লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে উত্তেজক পদার্থ। ঠিক আছে, মনে রাখবা। তারপর দেখো, মানুষের বডি দেওয়া একটা, এই যে এখানে সাদা, এটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। এটা কোথায় থাকে জানো? এটা থাকে হসপিটালে। হসপিটালে আমাদের হচ্ছে এই যে হসপিটাল যে ময়লার ড্রামগুলো থাকে, সেই ড্রামগুলোর গায়ে, উন্নত হসপিটালগুলোতে অবশ্যই সেখানে হচ্ছে এই চিহ্নটা দেওয়া থাকে যে এই পদার্থগুলো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, হেলথ রিস্ক। তাহলে এগুলো কি কি বলতো? এগুলো হচ্ছে বেনজিন, টলুইন, জাইলিন, এরা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা দেখি, তারপর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। এই যে দেখো পাখার মতো, এই যে পাখার মতো জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ কি? ইউরেনিয়াম, রেডিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। বাকি সব রিডিং পড়বা, বাট এগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউতে আসবে। ঠিক আছে, সবটা তো অবশ্যই তুমি লাইন বাই লাইন পড়বা, বাট এগুলো এমসিকিউতে আসবে। যে নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থের চিহ্ন? তোমাকে এখান থেকে মনে করো চারটা, এটা দিল, এইটা দিল, তারপর মনে করো এইটা দিল, এইটা দিল, তো এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, টিক দিতে হবে। হ্যাঁ, গোল বৃত্ত ভাট করতে হবে। আর এই চিহ্নটা কার? তোমাকে দিল অপশনে পরিবেশের জন্য ক্ষতিকর, তেজস্ক্রিয়, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, উত্তেজক। তুমি এই চিহ্নটা দেখলে তুমি অপশনে কোনটা দাগাবা? তেজস্ক্রিয় পদার্থ। বা বলবে ইউরেনিয়াম কি ধরনের পদার্থ?
তেজস্ক্রিয় পদার্থ, বা নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? ইউরেনিয়াম, রেডিয়াম অপশনে থাকবে। তাহলে এইভাবে আমাদেরকে জিনিসগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই অধ্যায়ে কিন্তু মুখস্থের ব্যাপার স্যাপার আছে। ওকে, এই অধ্যায়টা পড়ে আমরা কেউই রসায়নের ফিলিংস পাবো না। এটা রসায়নের আমাদের যে মূল রসায়ন, সেই রসায়নের ধারে কাছেও নাই। তো এই অধ্যায়টা পড়ে কেউ যদি মনে করো রসায়ন তো বাংলার মতো, সমাজের মতো বা ধর্মের মতো, ইউ আর রং। এটা একদম প্রথম অধ্যায় রসায়নের ধারণা দেওয়া হয়, এই কারণে এটা দুধভাত একটা অধ্যায়। এই অধ্যায়টা দেখে তোমরা কেউ রসায়নকে জাজ করবা না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো পরিবেশের জন্য ক্ষতিকর। এরকম একটা গাছ আছে, তারপর মনে হয় নিচে মনে হয় একটা মরা মাছের মতো একটা মাছ বেশি আছে, এই টাইপ, মানে একটা গাছপালা টাইপ কিছু একটা দেখবা, এটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর। পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ কি? লেড, মার্কারি। লেড, মার্কারি এগুলো হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর, ঠিক আছে? তারপর এটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী। এটা দেখো হাতের মধ্যে, দেখো একটা হাত আছে, হাতের মধ্যে কিছু একটা পড়তেছে টেস্ট টিউব থেকে লিকুইড টাইপ, এটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী। মানে এই পদার্থগুলো যদি আমাদের বডিতে যদি লাগে তাহলে আমাদের স্কিনে বা ত্বকে ক্ষত তৈরি হবে। ক্ষত সৃষ্টিকারী পদার্থ কি? ক্ষত সৃষ্টিকারী পদার্থ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে আমাদের ক্ষত সৃষ্টিকারী পদার্থ। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি? HCl, সালফিউরিক অ্যাসিড কি? H2SO4, সোডিয়াম হাইড্রোক্সাইড কি? সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। এগুলো হচ্ছে আমাদের ক্ষত সৃষ্টিকারী পদার্থ বা করোসিভ। করোসিভ মানে কি? ক্ষত সৃষ্টিকারী, ঠিক আছে? তো আমাদের এই অধ্যায় আসলে শেষ। এই অধ্যায়ে আমাদের আর পড়ার কিছু নাই। দেখো একটা অধ্যায়ের বেসিক শেষ করতে 45 মিনিট সময় লাগছে, এর মধ্যে প্রথম 10 মিনিট তো ভাইয়া ওই যে বুমবাং করছি, তারপরে মোটামুটি আধা ঘন্টা সময় লাগছে প্রথম অধ্যায় শেষ করতে। এখন তোমরা বলতে পারো ও মাই গড, তাহলে তো কেমিস্ট্রি তো অধ্যায় মাত্র 12টা, এক অধ্যায় আমাদের হচ্ছে 30 মিনিটে শেষ, তাহলে 12টা অধ্যায় শেষ করতে আমার 6 ঘন্টা লাগবে। ভুল, এটা কিছুই না, আমি আবারও বলতেছি, এটা আসলে একটা দুধভাত অধ্যায়। তাহলে এখান থেকে আমরা আসলে কি কি মনে রাখবো? দেখো, বিস্ফোরক পদার্থ উদাহরণ, দাহ্য পদার্থ চিহ্ন কি? উদাহরণ, বিষাক্ত পদার্থের চিহ্ন কি? উদাহরণ, উত্তেজক পদার্থের চিহ্ন কি? উদাহরণ, স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ উদাহরণ, তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ, পরিবেশের জন্য ক্ষতিকর তার সাথে উদাহরণ, ক্ষত সৃষ্টিকারী তার সাথে উদাহরণ। এমসিকিউ যখন পড়বো আমরা তার সাথে আরো অনেক কিছু জিনিস পাই, যেমন হচ্ছে, আচ্ছা যেমন এটাকে ট্রি ফয়েল বলে, এটাকে বলে ট্রি ফয়েল, ঠিক আছে? এই তেজস্ক্রিয় পদার্থটাকে এটাকে আমরা বলি ট্রি ফয়েল। হ্যাঁ, তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এটার এমসিকিউ পড়বো, মানে আগামীকালকের ক্লাসে আমরা এটার এমসিকিউ পড়বো, তখন আমরা এটার আরো কিছু টুকিটাকি জিনিস বাকি আছে যেটা আমি এমসিকিউ ক্লাসের মধ্যে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো ওই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, এখন আসো এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন, আমি তোমাদের জন্য কিছু জ্ঞানমূলক প্রশ্ন রাখছি এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন রাখছি, এগুলো একটু দেখিয়ে দিই। তাহলে তোমরা আগামীকালকে ক্লাসের আগে, আগামীকালকেও তোমাদের ক্লাসটা শুরু হবে কয়টায়? হ্যাঁ, আগামীকাল তোমাদের ক্লাস শুরু হবে আজকের মতোই, রাত 8টায় শুরু হবে। তো আগামীকালকের ক্লাসে আমরা হচ্ছে এটার এমসিকিউ পড়বো, ঠিক আছে? তো জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর কি? দেখো, রসায়ন কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। অ্যান্টাসিড কাকে বলে? মানে আমাদের যদি অ্যাসিডিটির সমস্যা হয়, মানে আমরা প্রচুর খেয়ে ফেলছি, এখন পেটে কি বদহজম হয়ে গেছে, অ্যাসিডিটিতে আমরা অ্যান্টাসিড জাতীয় পদার্থ খাই। অ্যান্টাসিড কি? অ্যাসিডের অ্যান্টি, মানে অ্যাসিড হয়েছে, অ্যাসিড কমাইতে হবে, অ্যান্টাসিড খাবো, ঠিক আছে? তাহলে অ্যান্টাসিড কি? অ্যান্টাসিড হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। মানে অ্যান্টাসিড জাতীয় পদার্থের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এরা কি? এরা সবাই ক্ষার, দুইজনই ক্ষার। কেন? কারণ আমার বডিতে অ্যাসিড বেড়ে গেছে, অ্যাসিডিটি মানে কি? অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে, তো অ্যাসিড কমাতে গেলে কি করতে হবে? ক্ষার যোগ করতে হবে। তো ক্ষার হিসেবে কাকে যোগ করতেছো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যোগ করতেছো। তার মানে এরা যখন পেটের মধ্যে যখন যাবে, এই ওষুধগুলো যখন যাবে, এই ওষুধগুলো থেকে যে ক্ষার আসবে, এই ক্ষার তোমার পেটে যে অতিরিক্ত যে তোমার অ্যাসিড তৈরি হয়েছে, সেই অ্যাসিডের সাথে প্রশমন বিক্রিয়া করবে, প্রশমন বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে ফেলবে। ফলে তোমার বডিতে একটু ঘাম হবে এবং ঘামের মাধ্যমে পানিটা বেরিয়ে যাবে এবং তোমার হচ্ছে লবণ তৈরি হবে। তার মানে অ্যাসিডের মাত্রা কমে আসছে, তখন তোমার শরীর আবার চাঙ্গা হয়ে উঠবে, তোমার যে অ্যাসিডিটি সমস্যা ছিল সেটা দূর হয়ে যাবে, ঠিক আছে? যা পেটে অ্যাসিডিটির জন্য ওষুধ হিসেবে খাওয়া হয়। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্টাসিড কাকে বলে? অ্যান্টাসিড হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ, যা পেটের অ্যাসিডিটির জন্য ওষুধ হিসেবে খাওয়া হয়। আলকেমি কি? আলকেমি কি? মধ্যযুগীয় আরব রসায়ন চর্চা। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হয়। হ্যাঁ, ব্রোঞ্জ কি? ব্রোঞ্জ একটা সংকর ধাতু। সংকর ধাতু কি? একাধিক মৌল নিয়ে যে ধাতুটা তৈরি করা হয় সেটা হচ্ছে সংকর ধাতু। ব্রোঞ্জের মধ্যে আমাদের তামা থাকে, কপার মানে তামা, এবং টিন থাকে। কপার, টিন মানে হচ্ছে স্টেনাম, স্টেনাম, স্টেনাম থেকে এসএন আসছে। একটু মনে রাখবা, ব্রোঞ্জে, এই ব্রোঞ্জের মধ্যে আমাদের কপার, কপারের পরিমাণ থাকে 90%, আর আমাদের স্টেনাম মানে টিন, টিন থাকে 10%।
তো এটা আমাদের অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে ব্রোঞ্জে কপারের পরিমাণ কত পার্সেন্ট। ব্রোঞ্জে 90% কপার আর 10% টিন থাকে, তাদেরকে একসাথে গলিয়ে মিশ্রিত করে যে নতুন ধাতুটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ব্রোঞ্জ। অলিম্পিকে কি কি দেওয়া হয়? গোল্ড মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল দেওয়া হয়। ব্রোঞ্জ হচ্ছে কপার আর টিনের তৈরি, ঠিক আছে। তারপর আসো সংকর ধাতু কাকে বলে? এই যে গলিত করছো, গলায় ফেলছো, একাধিক ধাতুকে মিশ্রিত করছো, এই যে কপার আর টিন মিশ্রিত করছো, মিশ্রিত করে যে বস্তু বা ধাতু তৈরি করা হয় তাকে আমরা সংকর ধাতু বা অ্যালয় বলি। সংকর ধাতুর ইংলিশ হচ্ছে কি? অ্যালয়। তাহলে ব্রোঞ্জ হচ্ছে একটা অ্যালয়, ঠিক আছে। ব্রোঞ্জ এরকম আছে স্টেইনলেস স্টিল। তো আমরা যখন এমসিকিউ পড়বো এরকম আমরা কিছু সংকর ধাতুর নাম পড়বো এবং ওই সংকর ধাতুগুলোতে কি কি পদার্থ কত পার্সেন্ট দিয়ে তৈরি সেটা একটু মনে রাখার চেষ্টা করব। এটা আমি এমসিকিউ ক্লাসে তোমাদের পড়াবো। এরপর আসো প্রিজারভেটিভস কি। খাদ্য সংরক্ষণের জন্য আমরা যে রাসায়নিক পদার্থ ব্যবহার করি, যেটা ব্যবহার করলে খাবার দীর্ঘদিন পর্যন্ত নষ্ট হয় না, ভালো থাকে, হ্যাঁ, তাকে আমরা প্রিজারভেটিভস বলি। যেসব রাসায়নিক পদার্থের পরিমিত ব্যবহার, দেখো প্রিজারভেটিভ ভালো, ফরমালিন ভালো, বাট পরিমিত পরিমাণে করতে হবে। আমাদের বাজারে কি করা হয়? প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এই জিনিসগুলো তো কেমিক্যাল, তাই না? তো প্রিজারভেটিভ, ফরমালিন এগুলো যখন অনেক বেশি পরিমাণে যখন ব্যবহার করা হয় তখন হচ্ছে সেটা মানে ওই প্রাণীর জন্য খারাপ, আবার ওইটা যারা খাচ্ছে তাদের জন্য খারাপ। বাট পরিমিত যদি ব্যবহার করা হতো তাহলে কিন্তু খারাপ ছিল না, ঠিক আছে। কেন পরিমিত ব্যবহার করে বিভিন্ন খাদ্য সামগ্রী দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়, তাকে বলা হয় ফুড প্রিজারভেটিভস। গবেষণা কি? ওই যে পরীক্ষা নিরীক্ষা এবং পদ্ধতিগতভাবে কোনো কিছু জানার চেষ্টা করাকে আমরা কি বলি? গবেষণা। গবেষণাগার কি? যেখানে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়, যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার বলে। ট্রিফয়েল কি? আমি একটু আগে লিখে দিয়েছিলাম। ট্রিফয়েল কি বলতো? আন্তর্জাতিক তেজস্ক্রিয় রশ্মির চিহ্নকে ট্রিফয়েল বলে। ট্রিফয়েল চিহ্নটা কেমন? পাখার মতো, তাই না? তিনটা পাখা থাকে, সেটাকে আমরা বলছি ট্রিফয়েল। বিস্ফোরক পদার্থ কাকে বলে? যেসব পদার্থে আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচন্ড বিস্ফোরণ হতে পারে, যার জন্য শরীরের এবং গবেষণাগারের মারাত্মক ক্ষতি হতে পারে, তাদেরকে বিস্ফোরক পদার্থ বলে। একটু বারবার রিডিং করবা, মুখস্থ হয়ে যাবে। ধার্য পদার্থ, যে সকল পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে তাদেরকে ধার্য পদার্থ বলে। তো মোটামুটি এই 11টা জ্ঞানমূলক প্রশ্ন পড়ো আপাতত। পরে যদি কারো আরো বেশি পড়তে মন চায়, তোমাদের গাইড টেস্ট পেপার আসবে বা কিনবা, সেখান থেকে পড়বা, প্যারা নেই। তারপরে আসো অনুধাবনমূলক প্রশ্ন। ব্রোঞ্জ একটি সংকর ধাতু, ব্যাখ্যা করো। সংকর ধাতু কারা? একাধিক ধাতুকে গলিয়ে যে ধাতু তৈরি করা হয় সেটা সংকর ধাতু। এই যে দুই বা ততোধিক ভিন্ন প্রকৃতির ধাতুকে গলিয়ে নতুন যে ধাতু তৈরি করা হয় তাকে সংকর ধাতু বলে। ব্রোঞ্জ একটি সংকর ধাতু কারণ ব্রোঞ্জের তামা থাকে 90% আর টিন থাকে 10%। এদেরকে গলিয়ে তরলে পরিণত করা হয় এবং পরে এই তরল দুইটাকে একসাথে মিশানো হয়। ব্রোঞ্জ মানে তামার তরল এবং টিনের তরলকে একসাথে মিশিয়ে তারপর যখন ঠান্ডা করা হয় তখন তার একটা কঠিন ধাতুতে পরিণত হয়, তাকে আমরা বলছি ব্রোঞ্জ। যেহেতু ব্রোঞ্জ তৈরিতে দুটি ভিন্ন ধাতু প্রয়োজন, তাই ব্রোঞ্জ একটি সংকর ধাতু। একাধিক ধাতু দিয়ে যে ধাতু তৈরি করা হয় তাকে সংকর ধাতু বা অ্যালয় বলে। অ্যালয়। অ্যান্টাসিড জাতীয় পদার্থ পাকস্থলীর অ্যাসিডিটি কিরূপে নিয়ন্ত্রণ করে? দেখো পাকস্থলীতে থাকে অ্যাসিড, এই বিক্রিয়াগুলো তোমাদের মুখস্থ করতে হবে। আপাতত বিক্রিয়াগুলো আমি ডিটেলসে বোঝাতে চাচ্ছি না, এগুলো আমরা যখন ওই তৃতীয় চতুর্থ এই অধ্যায়গুলো যখন পড়বো এগুলো আবার আসবে। তো আপাতত একটু মনে রাখবে, মানে কেন এখানে 2 আসলো, কেন এখানে 3 আসলো, এটা আপাতত পড়াচ্ছি না, এটা আপাতত তোমরা এমনি পড়ে নাও। দেখো পেটে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, এই যে লবণ তৈরি করছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের 2 আসে নাই, এটা হচ্ছে 2, হ্যাঁ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 এবং 2 মোল পানি। আর এখানে দেখো HCl এর সাথে যখন বিক্রিয়া হয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তখন তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং 3 মোল পানি। তাহলে খেয়াল করো, পেটে অ্যাসিডিটি বেড়ে গেলে আমি যদি অ্যান্টাসিড জাতীয় ওষুধ ব্যবহার করি, তাহলে অ্যান্টাসিড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে ফেলে, ফলে অ্যাসিডিটির মাত্রা কমে আসে। ঠিক আছে, এই জন্য অ্যান্টাসিড জাতীয় পদার্থ পাকস্থলীর অ্যাসিডিটি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। আম পাকলে হলুদ হয় কেন? রং এক ধরনের, এটা দেখো, রং এক ধরনের রাসায়নিক পদার্থ। অধিকাংশ ফল পাকলে এর মধ্যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় হলুদ বর্ণধারী নতুন যৌগের সৃষ্টি হয়। এই জন্য আম পাকলে হলুদ বর্ণ ধারণ করে। মানে যে সকল পদার্থ পাকলে হলুদ হয়ে যায়, তারা যখন পাকলে তাদের মধ্যে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, ওই রাসায়নিক বিক্রিয়ার ফলে হলুদ বর্ণ তৈরি হয়। এই কারণে পাকার পর তাদেরকে হলুদ বর্ণে দেখায়। কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? কারণ কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। এটা মনে রাখবা, কাঁচা আমে সাকসেনিক অ্যাসিড থাকে, ম্যালোইক অ্যাসিড থাকে। কিন্তু কাঁচা আম যখন পাকে তখন এই যে সাকসেনিক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড, এই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে এবং তারা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরিণত হয়।
ফ্রুক্টোজের মানে টেস্ট হচ্ছে মিষ্টি, ফ্রুক্টোজ মিষ্টি স্বাদযুক্ত হয়। এই পরিবর্তনের কারণে কাঁচা আমের টক স্বাদ মিষ্টিতে পরিণত হয়। ঠিক আছে, মানে কাঁচা আমে আমার অ্যাসিড থাকে, অ্যাসিড বা অম্লের স্বাদ হচ্ছে টক, কিন্তু যখন কাঁচা আম যখন পাকে তখন এই অ্যাসিড গুলো সাকসিনিক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড গুলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। ফ্রুক্টোজের স্বাদ আবার মিষ্টি, এই কারণে কাঁচা আম পাকলে আমাদের মিষ্টি হয়ে যায়, স্বাদটা টক থাকে না, মিষ্টি হয়ে যায়। চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি, ব্যাখ্যা করো। চাষাবাদের জন্য প্রয়োজন কীটনাশক, সার, সেচ, বীজ ইত্যাদি। জমিকে উর্বর করার জন্য রসায়ন তৈরি করেছে সার। আবার ক্ষেতের ফসল পোকামাকড়ে যেন নষ্ট না করে তার জন্য তৈরি হয়েছে কীটনাশক, যা রসায়নের অবদান। আবার খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য রসায়নের মাধ্যমে তৈরি হয়েছে বিভিন্ন প্রিজারভেটিভস। এজন্য চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি। ঠিক আছে, সহজ কথা। মানে চাষাবাদ এবং খাদ্যের জন্য আমাদের যা যা লাগে, কীটনাশক, সার এবং খাদ্য সংরক্ষণের জন্য প্রিজারভেটিভ, সবকিছুই আসলে আমরা রসায়ন থেকেই পাই, কেমিক্যাল থেকেই পাই। তারপর ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সারের প্রভাব ব্যাখ্যা করো। রাসায়নিক সারের উপাদান হলো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস। এই মৌলগুলো উদ্ভিদের জন্য খুব প্রয়োজনীয় উপাদান। বিভিন্ন রাসায়নিক সার যেমন ইউরিয়া, ডিএপি মানে হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট, টিএসপি ট্রিপল সুপার ফসফেট ইত্যাদিতে এসব মৌল থাকে। হ্যাঁ, তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে, পুষ্টি প্রদান করে, ফলে ফসলের উৎপাদন ভালো হয়। এজন্য ফসল উৎপাদনে রাসায়নিক সারের ব্যাপক প্রভাব রয়েছে। তারপর এটা পড়বা, উদ্ভিদের খাদ্য উৎপাদন রসায়নের সাথে সম্পর্কিত। হ্যাঁ, কারণ উদ্ভিদের খাদ্য উৎপাদনে আমরা কি দেখতে পাই, একটা রাসায়নিক বিক্রিয়া দেখতে পাচ্ছি, তার মানে রসায়নের সাথে সম্পর্কযুক্ত। উদ্ভিদ কি করে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং মূল দিয়ে পানি নেয়, মূল দিয়ে পানি শোষণ করে। এই যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড, মূল দিয়ে পানি, তাদের মধ্যে বিক্রিয়া ঘটায় কিসের উপস্থিতিতে, ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে। যখন তাদের মধ্যে যখন বিক্রিয়া ঘটে ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে, তখন এই পানি আর কার্বন ডাই অক্সাইড সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের পাতার মধ্যে থাকে ক্লোরোফিল, এবং এই ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যালোকের দ্বারা প্রভাবিত হয়ে বাতাস থেকে নেওয়া কার্বন ডাই অক্সাইড এবং মূল দিয়ে মাটি থেকে নেওয়া পানির মধ্যে বিক্রিয়া ঘটিয়ে তারা গ্লুকোজ তৈরি করে, C6H12O6, এবং অক্সিজেন তৈরি করে। এই প্রক্রিয়াটাকে আমরা বলি শ্বসন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি, শ্বসন প্রক্রিয়া। ঠিক আছে, সরি, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। ঠিক আছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের খাদ্য তৈরি হয়। এই যে খাদ্য হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, এই যে শর্করা জাতীয় খাবার খেয়ে আমরা জীবন ধারণ করি, এই যে গ্লুকোজ, এটা হচ্ছে শর্করা জাতীয় খাবার। উদ্ভিদের খাদ্য উৎপাদন প্রক্রিয়াটি সালোক সংশ্লেষণ নামে পরিচিত। এটাকে আমরা ফটোসিনথেসিস বলি, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণ মূলত একটা রাসায়নিক প্রক্রিয়া। কেন, এই যে কেমিক্যাল রিয়াকশন। এই জন্য উদ্ভিদের খাদ্য উৎপাদন রসায়নের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এর বাইরে তোমরা এই জিনিসগুলো নিজে করো বলতে, তোমরা যখন গাইড বা টেস্ট পেপার যখন কিনবা, তখন হচ্ছে এই জিনিসগুলো নিজেরা হচ্ছে খুঁজে বের করে লিখবা, পড়বা। সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া, ব্যাখ্যা করো। এটা আসলে এইটাই, এই প্রশ্নটাই। ঠিক আছে, এটাই, এই প্রশ্নটা লিখে দিলেই হবে। ঠিক আছে, সালোক সংশ্লেষণ এটি মূলত রাসায়নিক প্রক্রিয়া। তাহলে এই প্রশ্নটা, এই যে প্রথম প্রশ্নটা, এটা আমাদের অলরেডি ডান। এটা আমাদের এই যে 7 নাম্বার প্রশ্নটাই। ঠিক আছে, সালোক সংশ্লেষণ একটি রাসায়নিক বিক্রিয়া। রসায়ন পাঠের গুরুত্ব লিখো। এটা তো তোমরা মেন বই পাবা, এই পিডিএফ এর মধ্যেও আছে রসায়ন পাঠের গুরুত্ব। তারপর অ্যারোসল বোতলে কোন সাংকেতিক চিহ্নটি ব্যবহৃত হয় এবং কেন? অ্যারোসলের বোতলে আমাদের দাহ্য পদার্থ ব্যবহার করা হয়। দাহ্য কেন, ওই দাহ্য পদার্থের লিস্টে গেলেই পেয়ে যাবা। আর রসায়ন গবেষণাগারে ক্লাস করার সময় অ্যাপ্রন ব্যবহার করা প্রয়োজন কেন? যাতে করে তোমার বডিতে কোনো কেমিক্যাল এসে না পড়ে, এই কারণে আমরা অ্যাপ্রন ব্যবহার করি। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, এবং আমাদের আজকের 1 ঘন্টার ক্লাসে দেখো আমরা হচ্ছে পুরো অধ্যায়ের বেসিক আলোচনা শেষ করে ফেললাম। ঠিক আছে, তো আমাদের আগামীকাল যে ক্লাসটা হবে, আগামীকালকের ক্লাসটাও আমরা হচ্ছে এই অধ্যায়ের উপরই আলোচনা করব। আগামীকালকের ক্লাসে আমরা এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আগামীকালকের ক্লাসে আমরা যখন এমসিকিউ নিয়ে যখন আলোচনা করব, তার আগে তোমাদের দায়িত্ব হচ্ছে, আজকে আমি এই ক্লাসের যে পিডিএফ, সেটা হচ্ছে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তো তোমরা হচ্ছে পিডিএফটা বাসায় খুব ভালো করে পড়াশোনা করবে। এছাড়াও এই ক্লাসের পিডিএফটা আমি হচ্ছে আমাদের গ্রুপে, আমাদের যেখানে হচ্ছে লাইভ ক্লাসটা শেয়ার করা হয়েছে আমাদের ফেসবুক গ্রুপে, সেখানে ক্যাপশনে আমি এইটা এডিট করে দিয়ে দিব, এই পিডিএফটা গুগল ড্রাইভ লিংক দিয়ে দিব। তো সেখান থেকেও হচ্ছে তোমরা কি করতে পারবে, তোমরা সহজেই হচ্ছে জিনিসটাকে সংগ্রহ করে নিতে পারবে। এছাড়াও যারা চাও ইউটিউব থেকে ক্লাসটা দেখতে, আগামীকাল আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাসটা আপলোড করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা ক্লাসটা দেখে নিতে পারবে। তো ধীরে ধীরে আমাদের আজকে প্রথম ক্লাস ছিল ক্লাস 9 এর সাথে। তো সময়ের সাথে সাথে আমরা হচ্ছে আমাদের ক্লাসে আমাদের স্টুডেন্ট সংখ্যা ইনশাআল্লাহ বাড়বে, এবং তোমাদের সাথে আমাদের যে যাত্রা সেটা আশা করছি খুবই সুন্দর হবে এবং অনেক
সাফল্যমণ্ডিত হবে। আর হচ্ছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে অবশ্যই তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে অবশ্যই ক্লাসে অ্যাটাচ করে ফেলবা এবং সবাইকে বলবা যে রেগুলার ক্লাস হচ্ছে, তারা যেন সবাই যাতে ক্লাসে উপস্থিত থাকে, ঠিক আছে? আর হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস আগামীকাল রাত 8টায় শুরু হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে। আচ্ছা, নাহি বলছো কালকে ফিজিক্স পড়াবো কিনা? না, এই সপ্তাহে আমি আজকে এবং কালকে 2 দিনই কেমিস্ট্রি পড়াবো। আগামী সপ্তাহ থেকে আমাদের রুটিন অনুযায়ী ক্লাস হবে, ঠিক আছে? তো ঠিক আছে, তবে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।